বাংলাদেশ বেতার কক্সবাজার 100.8 মেগাহার্টজ থেকে সরাসরি সম্প্রচারিত আপনাদের আমাদের প্রিয় কিষাণীর কথা ম্যাগাজিন অনুষ্ঠানটি শোনার এবং দেখার জন্য আমি লিপি রানী বড়ুয়া উপসহকারী কৃষি কর্মকর্তা রামু কক্সবাজার আমন্ত্রণ জানাচ্ছি ও শুভেচ্ছা জানাচ্ছি। প্রিয় শ্রোতা, আমাদের আজকের আলোচনার বিষয় জৈব প্রযুক্তি ব্যবহার করে সবজি চাষ, স্বাস্থ্য, পুষ্টি 12 মাস। এই সম্পর্কে বিস্তারিত আলোচনায় আমাদের সাথে উপস্থিত আছেন রিনা পারভিন ভূঁইয়া, উদ্যান উন্নয়ন কর্মকর্তা, হর্টিকালচার সেন্টার, ঝিলংজা, কক্সবাজার। স্বাগত জানাচ্ছি আপনাকে আজকের আয়োজনে। স্বাগত আপনাকেও, ধন্যবাদ। সুপ্রিয় কৃষিজীবী ভাই বোনেরা, আমরা জানি বাংলাদেশ কৃষি ও অর্থনীতি ভিত্তিক দেশ হওয়ায় কর্মসংস্থান তৈরিতে কৃষি ক্ষেত্র সব থেকে বেশি ভূমিকা রাখতে পারে। প্রতিকূল জলবায়ুর সঙ্গে মানিয়ে নিয়ে বিশাল জনসংখ্যার খাদ্য চাহিদা পূরণের জন্য বর্তমান উৎপাদনকে বৃদ্ধি করতে হবে। এই জন্য বন্যা, খরা, লবণাক্ততা এবং বিভিন্ন জলবায়ু পরিবর্তন পরিচিত দুর্যোগ মোকাবেলায় চাপ সহনীয় জাত বিকাশে জৈব প্রযুক্তির অবদান অনেক বেশি। মৎস্য ও প্রাণী সম্পদের উন্নতি, জৈব বৈচিত্র্য সংরক্ষণ ব্যবস্থাপনা, স্বাস্থ্যসেবা ব্যবস্থাপনা এবং পরিবেশ খাতের বিভিন্ন সমস্যা সমাধানের ক্ষেত্রে বায়োটেকনোলজি বা জৈব প্রযুক্তি সরাসরি কাজ করছে। সুপ্রিয় শ্রোতা, জৈব প্রযুক্তি ব্যবহার করে ফসলের ফলন বৃদ্ধি, কাঙ্ক্ষিত জাত উদ্ভাবন, পোকামাকড় ও রোগবালাই প্রতিরোধী জাত উদ্ভাবন, তুলনামূলকভাবে বড় আকারের ফলমূল উৎপাদন, অল্প সময়ে অধিক চারা একসাথে উৎপাদন, প্রজাতির মধ্যে ভিন্নতা আনয়ন, বিলুপ্তপ্রায় উদ্ভিদের জাত সংরক্ষণ করা যায়, বছরের যে কোনো সময় যে কোনো ধরনের জাত চাষ করা যায়। সুপ্রিয় শ্রোতা, আমরা মূল আলোচনায় ফিরে যাই। প্রথমেই আমি জানতে চাইব আসলে জৈব প্রযুক্তি ব্যবহার করে যে আমরা সবজি চাষ, স্বাস্থ্য, পুষ্টি 12 মাস বলেছি, এই ক্ষেত্রে জৈব প্রযুক্তিটা কি? যেসব কৃষক কিষানী ভাই বোনেরা আমাকে শুনতে পাচ্ছেন এবং দেখতে পাচ্ছেন, তাদেরকে আমার পক্ষ থেকে আন্তরিকভাবে শুভেচ্ছা। আজকের বিষয়ে যেটা আমাদের উপলব্ধি করা যায় যে জৈব প্রযুক্তিটা কি, আমরা এটা কেন ব্যবহার করব। জৈব প্রযুক্তিটা হলো বৈজ্ঞানিক এবং প্রকৌশলগত নীতি অনুসরণ ও প্রয়োগ করে জীবদের ব্যবহার করার মাধ্যমে মানুষের জন্য কল্যাণকর, ব্যবহারযোগ্য, প্রয়োজনীয় পদ্ধতি তৈরির বিশেষ একটা প্রযুক্তি। আচ্ছা 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 সুপ্রিয় শ্রোতা, জৈব প্রযুক্তিটা কি সম্পর্কে আমরা জানতে পারলাম। আসলে জৈব প্রযুক্তি সমূহগুলো কি কি এবং এর ব্যবহারের মাধ্যমে কিভাবে আমরা লাভবান হতে পারি? জৈব প্রযুক্তিটা হচ্ছে আমাদের যেটা আমরা প্রয়োগ করব, যে আমাদের ক্ষেত্রে একটা সবজি চাষ করতে যাচ্ছি বা একটা কোনো এই ফসল আমরা চাষ করতে যাচ্ছি, সেখানে যে আমরা যে বললাম যে একটা প্রযুক্তি যেটা আমরা জৈবিকভাবে দমন করা, এবং বিভিন্ন পদ্ধতি রয়েছে, যে পদ্ধতিগুলো যেমন যে আমরা মাটি শোধন করা, এই মাটি শোধনের মধ্যে একটা
যে একটা পদ্ধতি রয়েছে সেটার মধ্যে আমাদের কিছু অণুজীব আছে মাটির মধ্যে যে বা আচ্ছা উপকারী অণুজীব আছে সেগুলোকে আমাদের রক্ষা করতে হবে এবং ক্ষতিকর যেসব অণুজীবগুলো রয়েছে সেগুলোকে আমাদেরকে যে ধ্বংস করতে হবে। এই যে প্রযুক্তিটা যে আমাদের রয়েছে সেটাও একটা জৈবিক প্রযুক্তির মধ্যে পড়ে। যে আরেকটা কথা হচ্ছে যে আমাদের জৈবিক প্রযুক্তির মধ্যে যেমন এই যে একটা সবজি আমরা চাষ করতেছি সেই চাষের মধ্যে আমাদের যে অবাঞ্ছিত কিছু যে ফসল আমাদের সেখানে থাকে যেটা মানে পোকামাকড়ের খুব ক্ষতিকর পোকামাকড়ের খুব প্রিয় খাবার মানে আচ্ছা মানে সহজলভ্য হয়ে যায় তাদের, তখন সেখানে পোকামাকড় ক্ষতিকর পোকামাকড়গুলো আমাদের বৃদ্ধি পায়। সেটা আমাদের দমন করার মাধ্যমে যে আমরা জৈবিকভাবে যেটা অথবা অন্যান্য পদ্ধতিতে যেটা করতে পারি সেটাই। আচ্ছা আপনি আর যে বলছেন ওই যে একেবারে ওই অবাঞ্ছিত যে উদ্ভিদগুলো অবাঞ্ছিত আছে উদ্ভিদগুলো এগুলো দমন করা বা ওখানে তো অনেক সময় ক্ষতিকর পোকামাকড় মানে বসবাসের জন্য একেবারে আবাসস্থল আবাসস্থল উপযোগী একটা পরিবেশ তৈরি পরিবেশ হয়। তৈরি হয়। এগুলো কিভাবে দমন করবেন এবং মাটিটা কিভাবে শোধন করবেন, এই ধরনের বিভিন্ন পদ্ধতি আছে যেগুলো মানে আর জৈবিক পদ্ধতি। আরেকটা হচ্ছে যে মানে আমাদের ফসলটা রক্ষা করার জন্য আমরা আমাদের উপকারী পোকাগুলো দিয়ে কিভাবে আমরা যে আমাদের ক্ষতিকর পোকাগুলো যে আচ্ছা আচ্ছা দমন করতে পারি আচ্ছা সেটাও সেখানে সেই প্রযুক্তিতেই চলে আসে। আচ্ছা এবং এবং হয়তো অন্যান্য এই যে স্বাস্থ্যসম্মত আমরা হয়তো নিরাপদ খাবার যেটা বলি এইসব পদ্ধতি বোধহয় অবলম্বন করলে আমরা খুব সহজে নিরাপদ এই যে আমাদের স্বাস্থ্যসম্মত যে নিরাপদ খাবারটা হুম, আসে ঠিক মানে নিরাপদ খাবারটা আমরা এখান থেকেই পেতে পারি। পেতে পারে। হ্যাঁ আরেকটা কথা হচ্ছে যে আমরা যেমন জৈবিকভাবে যখন যাই যে শ্বাস করার জন্য তখন আমাদের জৈবিকভাবে শ্বাস করার জন্য যেসব যে আমরা রাসায়নিক যে আচ্ছা কীটনাশক ব্যবহার করি সেটা ব্যবহার বাদ দিয়ে আমাদেরকে জৈবিকভাবে যেই কীটনাশকগুলো উৎপন্ন করতে পারি আমরা বা তৈরি করতে পারি সেইগুলো আচ্ছা ইউজ আচ্ছা করার মাধ্যমে আমরা যেই যে কৃষির একটা যে শাকসবজির একটা যে ফলন বৃদ্ধি করতে পারি সেটাই প্রয়োগ করাটাইও জৈব পদ্ধতি। আচ্ছা এই 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 সময় এইগুলো কি কি এইগুলো যদি কয়েকটা যদি একটু এই বলেন। এইটার মধ্যে যদি পদ্ধতিটাই বলি আমি তাহলে হচ্ছে যে একটা হচ্ছে মাটি শোধন করা আর 2 নাম্বার হচ্ছে যে আমাদের মালচিং করা, আচ্ছা নেট হাউস তৈরি করা আমাদের, আচ্ছা তারপরে সঠিক সময়ে বীজ এবং চারা রোপণ করা, আচ্ছা জৈব পদ্ধতিতে বালাই দমন করা, প্লাবন সেচ দেওয়া, আচ্ছা 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 এই পদ্ধতিগুলোই চলে আসে আচ্ছা আমাদের এই ক্ষেত্রে বোধহয় আরো এই কয়েকটা পদ্ধতি যেমন এই জৈবিকভাবে আপনার সেক্স ফেরোমন ফাঁদ সেক্স ব্যবহার হরমোন করা, ফাঁদ ব্যবহার করা, তারপরে আর ইয়েলো কার্ড ইয়েলো কার্ড ব্যবহার করা, বিশেষ করে তারপরে গ্রিন পোকামাকড়। কার্ড ব্যবহার করা, এইগুলো আর হচ্ছে যে আমাদের যে উপকারী পোকা তো সেটাই তো বলছি, এগুলো সবগুলোই এখানে মানে জৈবিক পদ্ধতিতেই চলে আসে। আচ্ছা 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 এক্ষেত্রে যদি আমি বলি যে মানে জৈবিক প্রযুক্তি মানে সবজি চাষে বালাই সমস্যা দূরীকরণের কি কি উপায় হয়তো কিছু উপায় থাকতে পারে এই সম্পর্কে যদি কিছু বলেন আমার কৃষক কিষানী ভাই বোনেরা উপকৃত হবেন আশা করি। এটা যদি আমি বলি যে আমি যখন যে একটা সবজি চাষ হ্যাঁ অর্গানিক সবজি যেটা বলে হ্যাঁ এখন বাজারে যেটা আমরা যে আগে আগে যেটা যেমন 60 দশকের দিকে যখন আমাদের ক্ষুধাটা বৃদ্ধি পেয়েছিল যে ক্ষুধা নিবারণ করতে হবে এরকম একটা স্লোগান ছিল যে আমাদের যে জনগোষ্ঠী সেই জনগোষ্ঠীর জন্য ক্ষুধা নিবারণ করার একটা লক্ষ্য ছিল। সরকার তখন আমাদের যে ইয়ে, ইয়ে, যে উদ্দেশ্য ছিল সেটা হচ্ছে আমাদের সবুজ বিপ্লব করতে হবে, আচ্ছা যে সবুজ বিপ্লব সৃষ্টি করতে হবে। তখন রাসায়নিক সারের একটা ব্যাপক আকারে প্রচারণা এবং রাসায়নিক সার ব্যবহার, কীটনাশক ব্যবহার এটার উপর জোর দেওয়া হয়েছিল। এখন মানুষ যখন দেখতেছে যে এইসব কীটনাশক এবং রাসায়নিক সারের উপর যখন আমাদের যে বিভিন্ন স্বাস্থ্য ঝুঁকি চলে আসতেছে, হ্যাঁ হ্যাঁ যে আমরা প্রতিনিয়তই অস্বাস্থ্যকর অবস্থায় আছি এবং আমাদের স্বাস্থ্যের অবনতির দিকে চলে যাচ্ছে, তখন আমাদের যে সরকারের যে একটা লক্ষ্যমাত্রা সেটা হচ্ছে যে আমাদের
আমাদের অর্গানিক সবজি উৎপাদন এবং আমরা যে রাসায়নিকভাবে যে পদ্ধতিগুলো আছে যে ওইগুলো আমরা কমিয়ে আনবো। আচ্ছা যে এই অর্গানিক সবজি যখন বা ফলমূল অর্গানিক বিষমুক্ত যখন আমরা লক্ষ্য যে আমাদের যে এই লক্ষ্যটা যখন আমরা এই উদ্দেশ্যটা যখন পূরণ করতে যাব তখন আমাদেরকে বিভিন্ন রকম যে অর্গানিকভাবে কিভাবে উৎপাদন করা যায় কিভাবে যে আমাদের সবজির যে স্বাস্থ্যটা রক্ষা করা যায় হ্যাঁ হ্যাঁ সেটা খাবার আসলে হ্যাঁ আমরা সেটা চিন্তা করায় হ্যাঁ যে সরকার বিভিন্ন প্রকল্প ইতিমধ্যেই গ্রহণ করেছে, যার মধ্যে আমরা অনেকটাই সুফলও পাচ্ছি। কারণ আমাদের স্বাস্থ্য ঝুঁকি অনেকটাই বেড়ে গেছে, স্বাস্থ্যের জন্য আমরা অর্গানিক সবজি বাজারে খুঁজতেছি। আসলে আমরা খাবার সবাই খাই, হুম, কিন্তু খাবারটা কতটুকু নিরাপদ নিরাপদ। এখন আমাদের দৃষ্টি হচ্ছে যে খাবারটা কিভাবে আমরা স্বাস্থ্যসম্মত একটা খাবার আমরা উৎপাদন করতে পারি এবং আমরা খেতে পারি। আসলে এইদিকেই বেশি ঝোঁক সবার, বিশেষ করে আপনি যেটা অর্গানিক সবজির কথা বলেছেন। এখন হয়তো বড় বড় এই শপিং মল যেগুলো আছে ওখানে দেখা যায় যে একদিকে নিরাপদ খাবার আর একদিকে অনিরাপদ খাবার, বা মানে কীটনাশক যত কীটনাশক বা বিভিন্ন ধরনের রাসায়নিক দ্রব্য ব্যবহার করে করা হয়েছে এই ধরনের উৎপাদিত শস্য, এবং আরেক আরেক পাশে দেখা যাচ্ছে যে অর্গানিক পদ্ধতি যেগুলো আমরা এই যে আপনি আলোচনা করেছেন একেবারে স্বাস্থ্যসম্মতভাবে এই খাবারগুলো বিক্রি হচ্ছে। তুলনামূলক একটু হয়তো দাম বেশি, কিন্তু মানুষ ওইদিকেই বেশি ঝুঁকছে, নিরাপদ একটা খাবার। অর্গানিক খাবারগুলোর জন্য এখন মানুষ অনেকটাই অসচেতন আমি বলবো। কারণ যারা যে যতটুকু জানে যে অর্গানিক খাবারটা আমার স্বাস্থ্যের জন্য অনেক ভালো, তারা হয়তো বা বেশি দামে সেটা খুঁজতেছে এবং সেটা ক্রয় করতেছে। তবে আমাদেরকে প্রচুর পরিমাণে প্রচারণা চালাতে হবে যে অর্গানিক খাবারটা আমরা কেন খাবো, আমাদের স্বাস্থ্য ঝুঁকি আছে, সেই জন্য আমরা অ্যাভেলেবল যেটা আমাদের যে লাভবানের জন্য যেটা আমরা চাষাবাদ করতেছি সেটার বাদ দিয়ে আমাদের অর্গানিক খাবারের দিকে যুক্ত হবে, যদিও সেটা বাজার মূল্য একটু বেশি হয়। কারণ বাজার মূল্য বেশি হওয়ার এখানে একটা কারণ আছে, সেখানে কারণটাই হচ্ছে যে অর্গানিক খাবার তৈরি করার জন্য আমাদেরকে দেশীয় পদ্ধতিতে এবং দেশীয় উন্নত জাতের দিকে যাইতে হয়। আমরা হাইব্রিড জাতের দিকে যাইতে পারি না, সেই জন্য আমাদের ফলনটা কম হয়। একদিকে ফলনটা কম হয় আর একদিকে হচ্ছে আমরা যেমন রাসায়নিক কোনো কিছু ব্যবহার করতেছি না, সার ব্যবহার করতেছি না, সেই জন্য আমাদের ফলনটাও কম হয়, বেশি করতে হয়। এই জন্য যে আমাদের যে অর্গানিক খাবারের মূল্যটা একটু বেশি পড়ে। তবে আমরা যদি প্রতিটা মুহূর্তে যদি আমরা এইটা প্রচারণা চালাইতে পারি যে আমাদের অর্গানিক খাবারটাই যে আমাদের স্বাস্থ্যের জন্য অনেক ভালো, সেক্ষেত্রে আমাদের অর্গানিক খাবারটা যখন আমরা খাবো তখন আমরা আমাদের স্বাস্থ্য ঝুঁকি থেকে মুক্তি পেতে পারি। এই জন্য যে আমাদের অর্গানিক খাবার যে শাকসবজি বলেন ফলমূল বলেন এইগুলো আমরা উৎপাদন করার জন্য আমাদেরকে কিছু পদ্ধতি অবলম্বন করতে হবে। যেমন আমি একটা শাক বলেন সবজি বলেন সেটা উৎপাদন করতে গেলে প্রথমে আমাদেরকে জমি থেকে শুরু করতে হবে। যেমন মূল যেটা জমি সেখান থেকে আমাদেরকে শুরু করতে হবে। যদি আমরা জমি থেকে শুরু করি তখন আমাদেরকে কি করতে হবে, প্রথমে চাষাবাদ দেওয়ার পরে জমিটা অনেকদিন উজ্জ্বল একদম খরা রোদ পরে এইরকম একটা অবস্থায় বা এইরকম একটা পরিবেশে সেটাকে উন্মুক্ত রাখতে হবে যাতে ক্ষতিকর পোকামাকড়গুলো মারা যায়। এরপরে আমরা আরেকটা প্রযুক্তি ব্যবহার করতে পারি যে সেখানে যে আমরা আগের পূর্ববর্তী যেই ফসল আছে সেই ফসলের উচ্ছিষ্টাংশ যেগুলো ছিল সেগুলো আমরা পুরাই ফেলতে পারি। সেগুলো পুরাইলে আমাদের যে আগের যে রোগ বালাইয়ের থাকতে পারে সেটা নষ্ট হয়ে যেতে পারে। তবে আমাদের যে বাণিজ্যিকভাবে যেই যদি আমরা চিন্তা করি অর্গানিক সবজি আমরা বাজার তৈরি করব এবং অর্গানিক সবজি উৎপাদন করব, সেক্ষেত্রে আমাদেরকে কোন কোন জায়গায় আমাদের সেটা বিক্রি হয় প্রথমে সেটা চিন্তা ভাবনা করতে হবে এবং কোন কোন জায়গায় যে আমাদের বাজারটা ধরতে হবে, এটা বাজারটা ধরতে হবে। এরপরে হচ্ছে যে আমাদের
যে অর্গানিক সবজিটা আমরা উৎপাদন করার জন্য প্রথমে আমাদের 1 বিঘা আকারে যদি ধরি, আমি 1 বিঘাতে সবজি চাষের জন্য আমাদের একদম হাতের কাছে যে ন্যাপথলিন আছে, আচ্ছা, ন্যাপথলিন ন্যাপথলিন, হ্যাঁ, আমরা ন্যাপথলিন সবাই যেটা আমরা অনেকে ইউজ করি কাপড় চোপড় হ্যাঁ, মানে কাপড় ভালো চোপড় রাখার পোকা জন্য, মাকড়, এটা হয়তো হয়তো স্থানীয় পোকামাকড় ভাষায় দমনের কপুর জন্য। কপুর বলে, আমাদের হ্যাঁ কৃষক কিষানি ভাই বোনেরা হ্যাঁ হয়তো ওনারা কপুর বলে হয়তো চিনবেন। এটা হ্যাঁ, হচ্ছে এটা গুঁড়া করে হুম, হুম, বিঘা প্রতি 2 কেজি এবং 2.5 কেজি তুত, যেটা তুত আমরা আচ্ছা, তুতের, হ্যাঁ, হ্যাঁ বাজারে পাওয়া যায়, 2.5 কেজি তুত এবং যে আমাদের 15 কেজি চুন ব্যবহার করতে হবে, যেটা আচ্ছা, কৃষি চুন, 1 বিঘা জমির মধ্যে। 1 বিঘা তাহলে জমির জন্য হুম সুপ্রিয় শ্রোতা, কৃষক কিষানি ভাই বোনা, উনি 1 বিঘা জমিতে মাটি শোধনটা আপনি যদি জৈবিক পদ্ধতি অবলম্বন করে করতে চান তাহলে কিভাবে করবেন এই সম্পর্কে বলছেন। হুম আচ্ছা, এতে করে ফসলের ক্ষতি অবশ্যই আমি হ্যাঁ, মনে হ্যাঁ, করব 80 থেকে 90% কমে আসবে। আচ্ছা, আচ্ছা, যে আমাদের যেমন আমরা গুঁড়া থেকে শুরু করতেছি, হ্যাঁ, হ্যাঁ, যে আমরা মাটি থেকে শুরু করতেছি, যে মাটি থেকে আমাদের তাহলে দমনটা। কপুর হ্যাঁ কপুর কর্পূর হচ্ছে 2 কেজি 2 কেজি 1 বিঘা জমিতে। চুন, দেশীয় চুন যেটা দেশীয় চুন যেটা সেটা হচ্ছে 15 কেজি। 15 কেজি, আর হচ্ছে তুত হচ্ছে তুতে 2.5 কেজি। 2.5 কেজি। হ্যাঁ এগুলো এইগুলো এইগুলো মাটির মিক্স করে, সাথে লাস্ট যে আমাদের শ্বাস হবে চাষ সেই দিব, শ্বাসের সময় মাটির সাথে মিশিয়ে দিতে হবে। আচ্ছা, এতে যদি 80 থেকে 90% আমি বালাই মুক্ত হতে পারি, তাহলে আমাদের এই পদ্ধতিটা লাভ হবে। কারণ 1 বিঘা জমিতে আমার এই পদ্ধতিটা ইউজ করতে আমার মাত্র 2,000 টাকা খরচ হবে। আচ্ছা, আচ্ছা, এরপরে হচ্ছে যে হ্যাঁ, হ্যাঁ, আমাদের যে সময় মতো আমাদের নির্দিষ্ট সময়, যেটা যে ফসল যেই সময় চাষ করা হয় সেই সময়টা আমাদের নির্ধারণ করা, এবং সময় মতো আমাদের বীজ এবং সারা রোপণ করতে হবে আচ্ছা, সময় মতো। হুম, হুম, কারণ আমাদের যে এরপরে যে মৌসুম ভিত্তিক শস্য মৌসুম ভিত্তিক শস্য নির্বাচন করা। করে, হ্যাঁ, এরপরে হচ্ছে যে আমাদের আরেকটা বিষয় হচ্ছে যে আমরা যখন ব্যাট করব, যে মানে যখন ব্যাট করব সেই ব্যাটের মধ্যে আমরা মালচিং করতে পারি। আচ্ছা, যেমন মালচিংটা হয়তো যে আমরা মালচিংটা আগে আমরা বুঝতাম যে যেটা যে আমরা গাছের পানি গোড়ায়, শোষণের জন্য গাছের হ্যাঁ, গোড়ায় পানি যাতে শুকিয়ে না যায়, গোড়াটা শুকিয়ে না যায়, তখন আমরা কর্কটা দিয়ে মালচিং করতাম। হ্যাঁ, গাছের গোড়া কিন্তু ঢেকে দেওয়া, এখন হুম, যেই আমরা প্রযুক্তির মধ্যে যাচ্ছি, সেই প্রযুক্তিতে সবজি চাষের জন্য আমরা যে পলিথিন শিট ব্যবহার করে মালচিং করব। যে পলিথিন শিট ব্যবহার করার ফলে আমাদের একটাই লাভ হচ্ছে যে আমাদের এই যে অবাঞ্ছিত যে ঘাসগুলো সেগুলো উঠবে না এবং পোকামাকড়ের আবাসস্থল তৈরি হবে না। আচ্ছা, আচ্ছা, সেখান থেকে আমরা যে আমাদের যে কীটনাশক ব্যবহারের সেই যে একটা প্রক্রিয়া আছে, সেই যে আমাদের একটা ধাপ আছে, সেটা আমাদের প্রয়োজন হচ্ছে না। আসলে অত্যন্ত হুম গুরুত্বপূর্ণ একটা কথা বলেছেন। আগে আমরা বুঝতাম যে মালচিং মানে গাছের হুম গোড়ায় একেবারে খড়কুটো ঢেকে দেওয়া, হুম। মানে এই ক্ষেত্রে হয়তো মানে পানি পানি শোষণ 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 মানে এই যে মাটিতে মাটিটা পানির রসটা একটু বেশি থাকবে, ধারণ করে। হ্যাঁ, ধারণ করবে। এই পদ্ধতি আমরা অবলম্বন করতাম, কিন্তু এখানে বিভিন্ন ধরনের ক্ষতিকর পোকামাকড়ের আবাসস্থলও হয়। হয়। এই ক্ষেত্রে আপনি বলেছেন যে ওইটা মালচিংটা আমরা এখন পলিথিন দিয়ে দেব। হুম। এই ক্ষেত্রে হচ্ছে আপনার গাছগুলো যাতে উঠতে না পারে অবাঞ্ছিত এবং যে ঘাসগুলো আছে এগুলো উঠবে না। উঠবে না। আচ্ছা, এরপরে হচ্ছে যে আমাদের যদি আমরা যে চিন্তা করি আমি 2 বিঘা 3 বিঘা বা 1 হেক্টর জায়গা আমি যে চাষ করব হুম, অর্গানিক পদ্ধতিতে, সেই পদ্ধতিতে আমাদের নেট হাউস তৈরি করা। আচ্ছা, যে আমাদের একটা নেট হাউস তৈরি করে আমরা যে নেটের ভিতরে যে আমরা সবজি চাষ করব, সেখানে আমাদের পোকামাকড়ের কোনো উপস্থিতি থাকবে না এবং বাহির থেকে কোনো পোকামাকড় সেখানে প্রবেশ করতে পারবে না। আচ্ছা, এই অবস্থায় আমাদের যে সবজিগুলো আমরা সেখানে চাষ করব সেগুলো আমাদের নিরাপদ থাকবে। আচ্ছা, এরপরে হচ্ছে যে আমাদের যে যদি আমাদের যে সুযোগ সুবিধা থাকে, তাহলে আমরা একটা প্লাবন সেচ দেব। যে প্লাবন সেচের মাধ্যমে অনেক সময় দেখা যায় যে যে জমিতে যেসব পোকামাকড় থাকে, যেমন যে মাটির উপরে অনেক সময় যে মাটির ভিতরে যেমন কাটুই পোকা, বিভিন্ন পোকার উপদ্রব থাকে, সেগুলো প্লাবন সেচের মাধ্যমে মাটির নিচে যেসব পোকা থাকে সেগুলো প্লাবন আচ্ছা, সেচের আচ্ছা, মাধ্যমে সেগুলো চলে যায়। আচ্ছা,
আসলে এই যে আপনি নেটের কথা বলেছেন, হয়তো ব্যাপক আকারে এই কাজটা করতে হলে হয়তো অনেক বেশি এই কষ্টের ব্যাপার আছে, বা অনেক অনেক একটু কষ্টের ব্যাপারও আছে। আসলে ছোট পরিসরে যদি এই করা যায়। এই হ্যাঁ, যে আমরা যদি নেটের ব্যাপারটা আমি বলি, সেটা যদি আমরা করি তাহলে একটা নেট আমাদের কমপক্ষে 1 থেকে 3 বছরের পর্যন্ত আচ্ছা, আমাদের থাকে এবং লাস্টিং করে। ওই নেটটা যদি আমাদের একটু কস্টলি হয়, প্রথম বছর যেই আমরা আচ্ছা, চাষ আচ্ছা। করব সেই চাষের মধ্যে আমাদের যদি কস্টলি হয়, তাহলে আমাদের 3 বছর পর্যন্ত ওখান থেকে আমরা ও, ব্যবহার করতে পারবো আচ্ছা, আচ্ছা, সেই নেটটা। এই জন্য আচ্ছা, আমাদের ওইদিকে যে পরবর্তী বছরগুলোতে আমাদের এই লভ্যাংশটা ওইখান থেকে উঠে আসে। আচ্ছা, আচ্ছা। তাহলে যে নেটের কথা বলেছেন আপনি, এটা ৩ বছর পর্যন্ত ইউজ করা যাবে, হয়তো যত্ন করলে আরো হয়তো ৪ বছরও করা যেতে পারে। এই ক্ষেত্রে হয়তো এই সময়ের মধ্যে আমাদের হয়তো ফসল থেকে আমরা লাভটা হয়তো পেয়ে যাব প্রথম বছর যদি একটু তবে কষ্ট করি। অর্গানিক হ্যাঁ, সবজি যখন আমরা চিন্তা করব, তখন আমাদের চিন্তা করতে হবে যে প্রচুর পরিমাণে জৈব সার ইউজ করা, আমি বলবো। আর হচ্ছে যে আমাদের এই যে স্থানীয় যে জাতগুলো, যেগুলো রোগ প্রতিরোধ ক্ষমতা রয়েছে, সেই সব আচ্ছা, জাত আমরা নির্বাচন করব অর্গানিক সবজি ইউজ যে আমরা উৎপাদন করার সময়। আচ্ছা। না আসলে যদি আমি নিরাপদ একটা খাবার যদি আমি চাই, আমি যদি একটা পরিবার থেকে শুরু করি, আসলে হুম। আমরা প্রত্যেকে একটু সচেতন হয়ে যদি আমি পারিবারিক চাহিদাটা পূরণ করতে পারি, পরিবার থেকে শুরু করতে পারি, তাহলে বোধহয় এই ক্ষেত্রে আমার মনে হয় আমরা আরও বেশি সাকসেস হতে পারবো। যেমন আপনি যদি আপনার পরিবারের কথা চিন্তা করে আমি একটা নিরাপদ খাবার মানে বাজার থেকে না নিয়ে আমার আমার একটা আমার যতটুকু জায়গা আছে, হ্যাঁ, হুম। ওখানে যদি আমি 2টা ব্যাট করে, বা আমার আনাচে কানাচে যেই সব জায়গা আছে ওখানে যদি আমি বস্তা পদ্ধতি অবলম্বন করে যদি আমি যে পরিচর্যাটাও যদি আমি কোনো একটা রাসায়নিক কিছু পদ্ধতি, রাসায়নিক কিছু ব্যবহার না করে যদি আমি এই ফসল উৎপাদন করে এগুলো যদি আমি আমার পরিবারের চাহিদাটা মেটাতে পারি, প্রত্যেক পরিবার সচেতন, প্রত্যেক পরিবার যেরকম লাভবান হবে, তদ্রুপ হয়তো দেখা যাবে যে আমার পাশাপাশি আমার আশেপাশে যারা আছে, যে পরিবারগুলো আছে, ওনারাও হয়তো দেখে দেখে একটা হয়তো ধাবিত হবেন যে ওই আপা বা ওই ভাবি করছে, আমিও একটু করি, নিরাপদ একটা খাবার আমি আমার পরিবারের জন্য উৎপাদন করি। এক্ষেত্রে হয়তো ছোট পরিসর হলে আপনার এই জিনিসটা যে পরিচর্যার ক্ষেত্রে এটা খুবই মানে সুন্দর হয় ব্যাপারটা। আসলে এই যে যে জৈব প্রযুক্তি ব্যবহার করে সবজি চাষ, স্বাস্থ্য পুষ্টি 12 মাস, এটা যদি আমরা আসলে পেতে চাই সারাটা বছর, তাহলে আমার মনে হয় একেবারে পরিবার ভিত্তিক হলে জিনিসটা হয়তো আরেকটু সচেতনতা বৃদ্ধি করতে পারলে প্রত্যেকটা পরিবারে আমরা হয়তো আরো বেশি সাকসেস হব। আপনার এই যে আমাদের যে অর্গানিক পদ্ধতিতে যে সবজি উৎপাদন হুম, করে, তাতেও আমরা কম বেশি আমরা এফেক্টেড হই, যে মানে আমাদের সবজিগুলো এফেক্টেড হয়। এই যে বিভিন্ন যেমন কিছু পোকামাকড়, আমরা তো 100% সেখান থেকে আমরা মুক্তি লাভ করতে পারি না। তারাও তো আমাদের সাথে প্রতিযোগিতায় পড়ে থাকে, যে হ্যাঁ, মানে হ্যাঁ, তাদের হ্যাঁ, একটা নিজেকে বাঁচিয়ে রাখার জন্য। আচ্ছা, তখন আমাদের করতে হবে, আমাদের যেসব পোকামাকড় এবং রোগবালাই সেখানে হয়, সেগুলো আমরা যে অর্গানিক, আমরা যে জৈবিকভাবে আমরা যেসব এই যে জৈব বিষগুলো আছে, সেগুলো তৈরি করে যে আমরা স্প্রে করতে পারি, সেটার আমি কিছু ভেষজ, পদ্ধতি আপনি হয়তো ভেষজ, ভেষজ কিছু হ্যাঁ, ভেষজ কিছু ওষুধের কথা বলতেছেন। যেমন হ্যাঁ, হ্যাঁ, গাছগাছরা, হ্যাঁ, বিভিন্ন গাছগাছরার হ্যাঁ, হ্যাঁ, ওষুধগুলো, সেগুলো আমরা ব্যবহার করতে পারি। যদি আমরা সেটা যদি নিজেরাই তৈরি করে না করে আমরা যদি বাজার থেকে কিনি, আমি তাহলে কিছু ওষুধের নাম বলি, যেমন নিমবিসিডিন, আচ্ছা, নিমিন, হ্যাঁ, হ্যাঁ, তারপরে আমার এই যে এইরকম কিছু আমাদের ওষুধ রয়েছে বাজারে, সেইগুলো আমরা স্প্রে করতে পারি। আর যদি না হয়, তাহলে আমাদের যে হাতের কাছে যদি নিম গাছ থাকে, হ্যাঁ, নিম গাছের নির্যাস আমরা ইউজ করতে পারি। তামাক পাতা যদি থাকে, তামাক পাতা অথবা বা দোকানে গুল পাওয়া যায়, সেই গুল আচ্ছা, দিয়ে আচ্ছা, আচ্ছা, আমরা যে পোকামাকড় দমন করতে পারি। তারপরে আমাদের বাড়িতে অবশ্যই তুলসী পাতা থাকে, সেই তুলসী পাতা দিয়েও আমরা করতে পারি। আরেকটা কথা হচ্ছে যে আমাদের মেহগনি মেহগনি বীজ, বীজ হ্যাঁ, দিয়েও হ্যাঁ, করতে পারি। আর আমাদের যে বালাই দমনের ক্ষেত্রে, যে বালাই দমনের ক্ষেত্রে আমি
আমি পোকার কথাই বলছি, যেগুলো বলছি সেগুলো পোকা দমনের কথা বলছি। এবং আমাদের রোগ দমনের জন্য আমাদের হচ্ছে যে আমাদের ঘরে যে গৃহপালিত পশু আছে, যেমন গরু, সেই গরুর গোবর আমরা ইউজ করতে পারি রোগ আচ্ছা। দমনের জন্য। গরুর যে প্রস্রাব আছে, আচ্ছা, যে আচ্ছা, বাসি আচ্ছা। প্রস্রাব আছে, সেই প্রস্রাবটাও ইউজ করে আমরা রোগ দমন করতে পারি। তবে কয়েকটা যে আমি যেমন তরল গোবর এটা বলি, যে 150 গ্রাম কাঁচা গোবর 1 লিটার পানিতে গুলিয়ে মিশ্রণটি যখন রেখে দেব, তখন নিচে তা গোবরের যে আস্তরণ সেটা পড়ে যাবে এবং উপরে যে পানিটা থাকবে সেটা ছেঁকে নিয়ে সরাসরি গাছে স্প্রে করা যাবে। এতে যে ফসলের ডাইব্যাক, পাতা পুড়ে যাওয়া, আচ্ছা। ব্যাকটেরিয়া, ছত্রাকজনিত রোগ সারিয়ে তোলা যায়। আচ্ছা। আচ্ছা, এক্ষেত্রেও আমরা আবার ওই আরো অনেক আছে, যেমন মনে করেন ইউরো ট্যাপ ব্যবহার করতে পারি, যেমন সেক্স ফেরোমন ট্র্যাপ ব্যবহার করতে পারি। হ্যাঁ, হ্যাঁ। এই সেক্সপেরমন এটাও তো একটা মাছি পোকার জন্য অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ। গুরুত্বপূর্ণ। হ্যাঁ, সেক্সপেরমন ফাঁদ ব্যবহার করতে পারি। আবার ওই যে ইউরো ট্যাপ যেটা, এটাও মোটামুটি একটা এই যে একটু আলোতে যদি মানে হলুদ একটা কার্ড যদি নির্দিষ্ট একটা জায়গায় একটু রৌদ্রোজ্জ্বল এই জায়গায় যদি আমি বসাইতে পারি, তাহলে ওখানে মধ্যে বিভিন্ন ধরনের পোকামাকড়গুলো চলাচলের সময় ওই যে আঠালোযুক্ত হলুদ কাঠ ওইটাতে লেগে পোকামাকড় মারা যেতে পারে। এরপরে মাছি পোকা দমনের জন্য আরেকটা যে ভেষজ যেটা হচ্ছে, যেটা তুলসী পাতা। আচ্ছা। যেটা তুলসী পাতা 25 গ্রাম তুলসী পাতা পেস্ট 1 লিটার পানিতে 12 থেকে 24 ঘন্টা ভিজিয়ে রাখার পর 5 গ্রাম সাবানের গুঁড়া দিয়ে মিশিয়ে স্প্রে করলে ফলের মাছি পোকাটা আচ্ছা, আচ্ছা। দমন করা যায়। অনেক গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন আমার কৃষক কিশোরী ভাই বোনদের জন্য। আসলে আপনাকে ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ আপনাকেও, আমরা একদম এবং যারা শেষের দিকে কৃষক চলে কিষানি আসছি। ভাই বোনেরা শুনছেন তাদেরকেও আমার পক্ষ থেকে ধন্যবাদ। আসলে জৈব প্রযুক্তি কৃষি বিপ্লব ঘটিয়েছে। ক্রমহ্রাসমান জমি থেকে ক্রমবর্ধমান জনসংখ্যার খাদ্য চাহিদা পূরণে জৈব প্রযুক্তির কোনো বিকল্প নেই। কৃষির বিভিন্ন ক্ষেত্রে জৈব প্রযুক্তির ভূমিকা অপরিসীম। বিজ্ঞানীদের ধারণা, জৈব প্রযুক্তি ফসলেই একমাত্র বিশ্বকে ক্ষুধামুক্ত করতে পারে। ধন্যবাদ সবাইকে। এতক্ষণ প্রচারিত হলো নারীদের জন্য কৃষি বিষয়ক